পয়েন্টগুলো কিন্তু আমরা অলরেডি মুখস্থ রাখবো, ঠিক আছে কিনা? মুখস্থ না করতে পারলে কিন্তু আমাদের এখানে মানে আমাদের বিপদ, সুতরাং এটাকে ডাইরেক্ট মুখস্থ করতে হবে। এবং বেসিক্যালি এই 54 ধারার 9টা পয়েন্ট মুখস্থ করবেন। এছাড়া 54 ধারা ব্যতীত অন্যান্য কোন ক্ষেত্রে বিনা প্রণয় গ্রেপ্তার করতে পারে, এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ 55 ধারা, 56 ধারা, 57 ধারা, এবারে 59(3) ধারা, এরপর আছে 127, 128, এবারে 124(6), 151, 171, এই সকল ক্ষেত্রে পুলিশ সিআরপিসি তে বিনা পণায় গ্রেপ্তারের ক্ষমতা পুলিশকে দিছে, ঠিক আছে কিনা? সুতরাং আশা করি বুঝতে পারছেন। এই 54 ধারা থেকে কি কি এমসিকিউ গুলো আসতে পারে সেটা আমি বলি। একটা জিনিস পড়লে ভালোভাবে পড়তে হবে। প্রশ্ন আসতে পারে কার্যবিধানের 54 ধারা মোতাবেক আপনার বিনা পণায় গ্রেপ্তার করতে পারে কে? সকল পদাবলী পুলিশ অফিসার। কয়টি ক্ষেত্রে বিনা পণায় গ্রেপ্তার করতে পারে? 9টি ক্ষেত্রে বিনা পণায় গ্রেপ্তার করতে পারে। কারণ আমলযোগ্য অপরাধের সাথে জড়িত আছে এমন সন্দেহে বিনা পরোয়ানায় গ্রেপ্তার কার্যবিধির কত ধারা? 54 ধারা। আমলযোগ্য অপরাধ করছে এমন ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার কার্যবিধির কত ধারা? 151 ধারা। যুক্তিসঙ্গত অজুহাত ব্যতীত কারো কাছে ঘর ভাঙার সরঞ্জামাদি পাওয়া গেলে তাকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। এক্ষেত্রে অজুহাত প্রমাণ করার দায়িত্ব কার? এমসিকিউ, আসামির অজুহাত প্রমাণ করার দায়িত্ব। তারপর আছে কোন বাহিনী থেকে পলাতক হলে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে? প্রতিরক্ষা বাহিনী থেকে পলাতক হলে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। তারপর আছে কোথায় অপরাধ করে বাংলাদেশে পালিয়ে আসলে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে? বিদেশে অপরাধ করে পালিয়ে আসলে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। এবারে কার্যবিধির আইনের কোন ধারার বিধান লঙ্ঘন করলে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে? 565(3) ধারার বিধান লঙ্ঘন করলে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। কে অনুরোধ পত্র পাঠালে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে? অপর কোন পুলিশ অফিসার অনুরোধ পত্র পাঠালে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, ঠিক আছে কিনা? এরকম প্রশ্ন আমাদের পদোন্নতি পরীক্ষায় আসতে পারে, এছাড়া অন্য কোনো প্রশ্ন এখান থেকে আর আসবে না। সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন তুমি পদোন্নতি পরীক্ষা দেবা, এখন তোমার নিজ দায়িত্বে 9টা পয়েন্ট মুখস্থ করা লাগবে। যারা অদ্যাবধি মুখস্থ করো নাই বা পারো না, দয়া করে আজকে 9টা পয়েন্ট মুখস্থ না করে একবার না লিখে কেউ ভাত খাবেন না আল্লাহর হস্তে। ডাইরেক্ট মুখস্থ করে ভাত খাবেন। মানে আপনি পুলিশের পদোন্নতি পরীক্ষা দেবেন, আপনি কার্যবিধি 54 ধারা পারেন না, পুলিশ আইনের 34 ধারার 8টা পয়েন্ট পারেন না, পুলিশ আইনের 23 ধারার 8টা পয়েন্ট পারেন না, তাহলে আপনি পরীক্ষার্থী না। এটা নিজের থেকে পড়বেন ভাই, কোনো মাস্টার মুখস্থ করে দেবে না। এটা নিজ দায়িত্বে যদি কেউ না পারে আজকে রাতেই মুখস্থ করে ফেলাবেন। পুলিশ আইনের 34 ধারার 8টা পয়েন্ট মুখস্থ করবেন। তারপর হচ্ছে কার্যবিধি 54 ধারার এই 9টা পয়েন্ট মুখস্থ করবেন। পুলিশ আইনের 23 ধারার 8টা পয়েন্ট মুখস্থ করবেন। এটা নিজ দায়িত্বে একটু মুখস্থ করে ফেলবেন ভাই, এটা কঠিন কিছু না। মানে তুমি যদি পরীক্ষার্থী হও তুমি জানো যে এইগুলো সব সময় পরীক্ষায় আসে। সব সময় এই কার্যবিধি 54, পুলিশ আইনের 23, পুলিশ আইনের 34 সব সময় পরীক্ষায় আসে, এটা নিজ দায়িত্বে পড়ে ফেলতে হবে। আচ্ছা, আমরা চলে যাবো কার্যবিধানের 55 ধারায়। এখানে বেসিক্যালি কি বলতেছে? এখানে বলতেছে যে ফৌজদারি কার্যবিধানের 55 ধারা মোতাবেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা 3 শ্রেণীর ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। কি বলছে? কয় শ্রেণীর ব্যক্তিকে? এমসিকিউ। 3 শ্রেণীর ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। 55 ধারা মোতাবেক কে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে? কেবলমাত্র থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। অন্য কোনো কর্মকর্তা কি পারবে বন্ধুরা? না, অন্য কোনো কর্মকর্তাকে কিন্তু এই ক্ষমতা বা এই দায়িত্ব কিন্তু দেয়নি। প্রশ্ন আসতে পারে যে ফৌজদারি কার্যবিধি আইনের 55 ধারা মোতাবেক থানার ওসি কোন কোন ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে? এই 3টা পয়েন্ট লিখে দিলি পাশে পাস। এই 3টা পয়েন্ট আপনাকে মুখস্থ করতে হবে। 1 নম্বরে বলতেছে থানা এলাকার মধ্যে এমন ব্যক্তি যে আমলযোগ্য অপরাধ করার জন্য সাবধানতা অবলম্বন করতেছে, এই ধরনের ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে থানার ওসি। প্রশ্ন হতে পারে যে ক নামক ব্যক্তি হত্যাকাণ্ড সংগঠনের জন্য সাবধানতা অবলম্বন করতেছে, এমন ক্ষেত্রে পুলিশের করণীয় কি বা থানার ওসির কাজ কি? থানার ওসির কাজ হচ্ছে কার্যবিধানের 55 ধারা মোতাবেক বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে ফেলা এবং তার বিরুদ্ধে কার্যবিধানের 109 এবং 110 ধারা মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা। কে করবে? থানার ওসি করবে। এই দুটো পয়েন্ট লিখে দিলে পাশের মধ্যে 3.5 সাইড। কিন্তু আপনি না লিখতে পারলে তো হবে না। 2 নম্বরে বলতেছে যে থানা এলাকার মধ্যে এমন ব্যক্তি যার কোনো প্রকাশ্য জীবিকা নাই কিন্তু মান্দামারি ঘুরে বেড়াচ্ছে, এমন ব্যক্তিকেও পুলিশ কিন্তু বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। তাহলে 1 নম্বর আছে আমলযোগ্য অপরাধ করার জন্য সাবধানতা অবলম্বন করতেছে। 2 নম্বর আছে এমন ব্যক্তি যে থানা এলাকায় যার প্রকাশ্য কোনো জীবিকা নাই। থানা এলাকায় এরকম লোক আছে না, খুবই ফিটফাট ডাটে করতেছে কিন্তু আসলে তার প্রকাশ্য ইনকাম সোর্স নাই, এমন ব্যক্তিকেও পুলিশ কি করতে পারবে? আপনার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। 3 নম্বরে বলতেছে যে যে ব্যক্তি অভ্যাসগতভাবে ডাকাত, চুরি করে, ডাকাতি করে, দস্যুতা করে, অপরাধীদের আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, বলপূর্বক গ্রহণ করে, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে যে অপরাধের বা আঘাতের ভীতি প্রদর্শন করে এমন ব্যক্তিকেও পুলিশ থানার ওসি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। তাহলে এই 3টা পয়েন্ট তোমাকে মুখস্থ করতে হবে। 1 নম্বর আছে আমার সাথে বলেন, মুখস্থ হয়ে যাবে। আমলযোগ্য অপরাধ করার জন্য সাবধানতা অবলম্বন করতেছে এমন ব্যক্তি। 2 নম্বরে বলতেছে যে
যে যে ব্যক্তির প্রকাশ্য কোনো জীবন জীবিকা নেই এমন ব্যক্তি। 3 নম্বরে বলতেছে যে ব্যক্তি ডাকাতি করে, চুরি করে, দস্যুতা করে, বলপূর্বক আদায় করে, আঘাত করে, আক্রমণ করে, অভ্যাসগতভাবে উক্ত কাজগুলো করে, এমন ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। তো গ্রেপ্তার করার পর আপনার কাজটা কি বন্ধুরা? গ্রেপ্তার করার পর আপনার কাজ হচ্ছে কার্যবিধির 154, কার্যবিধির 109 এবং 110 ধারা মোতাবেক উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। পিআরবি কত? পিআরবি 286, 287, 288, এই 3টা পিআরবি আমরা এখানে ব্যবহার করব। এবং একটা জিনিস আপনারা মনে রাখবেন, যেখানেই কার্যবিধি আইনের 54 ধারা, সরি, এই যে বিনা পরোয়ানায় পুলিশ গ্রেপ্তার করবে, সেখানেই পিআরবি 316 ব্যবহার করব। অর্থাৎ কার্যবিধির 54 ধারার সাথেও 316 যাবে, কার্যবিধির 55 ধারার সাথেও কিন্তু পিআরবি 316 বিধি আপনার যাবে, মন থাকবে। তাহলে এই 55 ধারা থেকে কি প্রশ্ন আসতে পারে? এমসিকিউ, থানার ওসি কয়টি ক্ষেত্রে 55 ধারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে? 3টি ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। 55 ধারা মোতাবেক কে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে? শুধুমাত্র একজন, কে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 55 ধারা মোতাবেক যে ব্যক্তির নিচের কোনটি নাই সেক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়? প্রকাশ্য জীবন জীবিকা নাই, একে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। একজন ব্যক্তি 55 ধারা মোতাবেক কি অপরাধ করার জন্য সাবধানতা অবলম্বন করেন তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়? আমলযোগ্য অপরাধ করার জন্য সাবধানতা অবলম্বন করলে। প্রশ্ন আসতে পারে যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে নিচের কোন অপরাধীকে 55 ধারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়? অভ্যাসগতভাবে চুরি করে, ডাকাতি করে, দস্যুতা করে, আক্রমণ করে, আঘাত করে, অপরাধমূলক ভীতি প্রদর্শন করে, এই উপরের সবগুলো। অ্যান্সার উপরের সবগুলো। 55 ধারা কি বুঝছেন আপনারা বন্ধুরা? এই 55 ধারা থেকে এইভাবে এখান থেকে এমসিকিউ আসতে পারে, এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না। আমরা চলে যাব 56 ধারা। 56 ধারা এখান থেকে প্রশ্ন আসতে পারে যে অধস্তন অফিসার দ্বারা বিনা পরোয়ানায় গ্রেপ্তার আপনি কিভাবে করবেন। অর্থাৎ এই যে অনেক সময় থানার থানার ওসি, থানা, আস্তে আস্তে বলবো তাই, আস্তে আস্তে বলি। ফৌজদারি কার্যবিধি আইনের 56 ধারা বেসিক্যালি আপনাকে বলতেছে যে এই যে 14 অধ্যায় অনুযায়ী, অর্থাৎ কার্যবিধি আইনের 154 থেকে 173 ধারা 176 ধারা আছে 14 অধ্যায়। এই অধ্যায়ে পুলিশ কিভাবে তদন্ত করবে, তদন্তের ক্ষমতা বা তদন্তের এখতিয়ারের কথা আপনাকে বলা হয়েছে। এই অধ্যায় অনুযায়ী নর্মালি যিনি মামলার আয়ু, তিনি হচ্ছে মামলা তদন্ত করবেন এবং আসামি গ্রেপ্তার করবেন, এটাই আইনের বিধান। কিন্তু অনেক সময় আয়ু তো আর সব কাজ করতে পারে না। আমরা যারা অধস্তন আছি, এএসআই আছি, কনস্টেবল আছি, বা থানার ওসির নিচে যারা সাব ইন্সপেক্টর থাকে, এএসআই থাকে, কনস্টেবল থাকে, তারা কি করতে পারে? তারা হচ্ছে আপনার গ্রেপ্তার করতে পারে। এই ক্ষমতা কার্যবিধি আইনের 56 ধারা মোতাবেক পুলিশ অফিসারকে দেওয়া হয়েছে। তবে একজন তদন্তকারী কর্মকর্তা বা মামলার আয়ু যখন কোনো অধস্তন অফিসার দ্বারা গ্রেপ্তার করাতে চান, অবশ্যই তাকে একটা লিখিত রিকুইজিশন দিতে হবে। কে লিখিত রিকুইজিশন দেবে? দেবে হচ্ছে মামলার আয়ু দেবে বা থানার ওসি দেবে। কাকে দেবে? আমি যদি এএসআই হই আমাকে দেবে যে ভাই আপনি অমক আসামিকে ধরে দেবেন, তিনি আমার মামলার আসামি, ঠিক আছে কিনা। এমসিকিউ কি দেবে? লিখিত রিকুইজিশন দেবে। কে দেবে? তদন্তকারী কর্মকর্তা দেবে। কখন দেবে? যখন তিনি গ্রেপ্তার করাবেন তখন দিতে হবে। এবং এই লিখিত রিকুইজিশনে বেসিক্যালি হচ্ছে আপনার এরকম একটা প্রশ্ন আসতে পারে যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে অধস্তন অফিসার দ্বারা অধস্তন অফিসার দ্বারা গ্রেপ্তার করাতে চাইলে, অধস্তন অফিসার দ্বারা গ্রেপ্তার করাতে চাইলে সেক্ষেত্রে হচ্ছে আপনার গ্রেপ্তারের ক্ষেত্রে কোন কোন পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। তাহলে রিটেনে এখানে যে প্রশ্নটা আসবে, 1 নম্বর হচ্ছে লিখিত আদেশ দিতে হবে। 2 নম্বর হচ্ছে ওই লিখিত আদেশ একজন অধস্তন অফিসারের উপর অর্পণ করতে হবে। 3 নম্বরে হচ্ছে যে ওই যে যে লিখিত আদেশটা দিল, এই লিখিত আদেশে গ্রেপ্তারের পূর্ণাঙ্গ বিবরণ আপনার থাকবে, ঠিক আছে কিনা। গ্রেপ্তারের পূর্ণাঙ্গ বিবরণ থাকবে। এবং 4 নম্বরে হচ্ছে কি কারণে তাকে গ্রেপ্তার করা হচ্ছে, ওই লিখিত আদেশের মধ্যে তার বিবরণ উল্লেখ থাকবে। এই হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 56 ধারার এই পয়েন্ট। অর্থাৎ আমরা এখানে যেটা বুঝতে পারলাম, রিটেনে যে প্রশ্নটা আসতে পারে যে ফৌজদারি কার্যবিধি আইন 1898 অনুসারে অধস্তন অফিসার দ্বারা বিনা পরোয়ানায় গ্রেপ্তারের পদ্ধতি কি, বা বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো লক্ষণীয়। 1 নম্বর হচ্ছে তোমাকে সবাই বলেন, 1 নম্বরে লিখিত রিকুইজিশন দিতে হবে। 2 নম্বরে হচ্ছে যে লিখিত রিকুইজিশন অধস্তন অফিসারের প্রতি অর্পণ করতে হবে। 3 নম্বরে হচ্ছে গ্রেপ্তারের পূর্ণাঙ্গ বিবরণ থাকবে। 4 নম্বরে হচ্ছে কি অপরাধের জন্য বা কি কারণে গ্রেপ্তার করতে হবে তা আদেশের মধ্যে আপনার উল্লেখ থাকবে। এই হচ্ছে 4টা পয়েন্ট। এটা কিন্তু আমাদের হ্যান্ডবুকে নাই, বাট ভাষ্যতে লেখা আছে। সিনিয়র স্যাররা ভাষ্য দেখেও প্রশ্ন করে, সুতরাং এটা পরীক্ষায় আসতে পারে। এই 56 ধারা থেকে যে এমসিকিউ গুলো আসতে পারে, সেক্ষেত্রে 56 ধারা মোতাবেক পুলিশ কি গ্রেপ্তার করতে পারে? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। কে করবে? অধস্তন অফিসার দ্বারা করবে।
এক্ষেত্রে কে নির্দেশ দেবে? 14 অধ্যায় কার্যবিধি 14 অধ্যায়ের তদন্তকারী কর্মকর্তা নির্দেশ দেবে। কাকে নির্দেশ দেবে? অধস্তন অফিসারকে নির্দেশ দেবে। কিভাবে নির্দেশ দেবে? একটি লিখিত মানে ভাবে নির্দেশ দেবে। এই লিখিত পত্র কাকে অর্পণ করতে হবে? অধস্তন অফিসারকে অর্পণ করতে হবে। লিখিত বিবরণীতে কি থাকবে? গ্রেপ্তারের কারণ উল্লেখ থাকবে। আসলে পারবেন না এমসিকিউ ভাই? এরকম ব্যাখ্যা করে যদি পড়ায় আপনাদের, আমার তো মনে হয় না যে এমসিকিউ কেউ ফেল করবেন। কি ভাই, পারবেন না? সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। অবশ্যই পারবেন এবং ধৈর্যের সাথে আমরা পড়ি, পারবেন। আচ্ছা, কার্যবিধি আইনের 57 ধারাটা আমরা একটু চলে যাব। ও ভালো কথা, একটা একটা নোট রাখেন এখানে, যে এই যে যে 56 ধারা মোতাবেক গ্রেপ্তারি সেনাবাহিনী থেকে পলাতক কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের ক্ষেত্রে উক্ত ধারা প্রযোজ্য হবে না। আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। এই যে যে অধস্তন অফিসার দ্বারা গ্রেপ্তার, এই অধস্তন অফিসার দ্বারা কখনো সেনাবাহিনীর অফিসারকে বা সেনাবাহিনীর সদস্যকে গ্রেপ্তার করা যাবে না। এটা কিন্তু ভাষ্যতে লেখা আছে। তাহলে আমরা 56 ধারায় যেটা পড়লাম যে অধস্তন অফিসার দ্বারা গ্রেপ্তার করানো যাবে, ঠিক আছে। কিন্তু 56 ধারায় আর একটা কথা বলতেছে যে অধস্তন অফিসার দ্বারা লিখিত রিকুইজিশন দিয়ে সেনাবাহিনীর কোন সদস্যকে গ্রেপ্তার করানো যাবে না। এক্ষেত্রে থানার ওসি ডাইরেক্ট গ্রেপ্তার করবে। আমি কি বোঝাতে পারছি ভাই? আমি কি বোঝাতে পারছি? সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। আশা করি আমার কথা বুঝতে পারছেন। 57 ধারাটা আমাদের একটু রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। প্রশ্ন আসবে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আমলের অযোগ্য অপরাধীকে পুলিশ কখন বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে? লেখো। এই তোমরা জানো যে আমলের অযোগ্য অপরাধীকে পুলিশ কিন্তু বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। সপু মাহমুদ পিআরবি 287 288 দেবেন ওর সাথে, ঠিক আছে। আচ্ছা, আপনারা জানেন যে আমলের অযোগ্য অপরাধীকে পুলিশ সাধারণত বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, নয়াকারে না। কিন্তু এবছর আসছে, আবারও আসতে পারে। আমি গত বছর গ্যারান্টি দিয়েছিলাম আসবে, কিন্তু আলহামদুলিল্লাহ চলে হয়েছিল। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে প্রশ্ন হতে পারে যে কার্যবিধি আইন অনুসারে সাধারণত পুলিশ আমলযোগ্য অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে, এই নিয়মের ব্যতিক্রম কি? তাহলে এই নিয়মের ব্যতিক্রম হচ্ছে কার্যবিধি 57 ধারা। অর্থাৎ এখানে বলতেছে যে যখন কোনো ব্যক্তি পুলিশ অফিসারের উপস্থিতিতে আমলযোগ্য অপরাধ করে অথবা এইরূপ অপরাধ করিবার অভিযোগে অভিযুক্ত হয় এবং উক্ত অফিসার দাবি করে যে নিজের নাম ঠিকানা জানাইতে অস্বীকার করে, হ্যাঁ, এইরূপ নাম ঠিকানা জানার জন্য উক্ত অফিসার উক্ত ব্যক্তিকে আপনার যদি এই মিথ্যা বলে, সেই ক্ষেত্রে তাকে নাম ঠিকানা খুঁজে বাড়ি করার জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে। নর্মালি এখানে যে বিষয়টা বলতেছে বন্ধুরা, বলতেছে যে একজন পুলিশ অফিসারের সামনে যখন আপনার আমল অযোগ্য অপরাধ করবে, এটা মনে রাখবেন, অবশ্যই সামনে করতে হবে। সেই ক্ষেত্রে তার নাম ঠিকানা জিজ্ঞেস করলে যদি সে পুলিশ অফিসারের কাছে মনে হয় সে মিথ্যা বলতেছে, সেই ক্ষেত্রে পুলিশ উক্ত ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে ফেলবে। 57(2) ধারায় আপনাকে বলতেছে যে নাম ঠিকানা যদি তার পাওয়া যায়, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হওয়ার জন্য জামিনদার সহ বা জামিনদার ব্যতীত মুচলেকা সম্পাদনের পর তাকে ছেড়ে দিতে হবে। অর্থাৎ নাম ঠিকানা পাওয়া গেলে কি করতে হবে? তাকে ছেড়ে দিতে হবে। কিভাবে ছাড়তে হবে? জামিনদার সহ বা জামিনদার ব্যতীত, তবে মুচলেকা তাকে নিতে হবে যে আপনি ম্যাজিস্ট্রেটের কাছে হাজির হবেন। 57(3) আপনাকে উপধারায় যেটা বলতেছে যে গ্রেপ্তারের সময় হতে 24 ঘন্টার মধ্যে যদি এইরূপ ব্যক্তির প্রকৃত নাম ঠিকানা না পাওয়া যায়, সেক্ষেত্রে পর্যাপ্ত জামিনদার সংগ্রহ করতে ব্যর্থ হয়, তাহলে এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট আপনাকে প্রেরণ করতে হবে। নর্মালি এখানে একটু বোঝার বিষয় আছে, আমি আবার বলি। কার্যবিধি আইনের 57 ধারাটা হচ্ছে বেসিক্যালি পুলিশের একটা অ্যাটর্নি পাওয়ার। সাধারণত পুলিশ আমলযোগ্য অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। কিন্তু 57 ধারাটা হচ্ছে একটু ব্যতিক্রম, যেখানে বলতেছে আমলের অযোগ্য অপরাধীকেও পুলিশ ক্ষেত্র বিশেষ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। অর্থাৎ এটা হচ্ছে একটা ব্যতিক্রম। 57(1) যেটা বলতেছে যে পুলিশ অফিসারের সামনে অপরাধটা সংঘটিত হতে হবে, এবং এক্ষেত্রে পুলিশ অফিসার যদি তার নাম ঠিকানা জিজ্ঞেস করে এবং পুলিশ অফিসার কাছে যদি মনে হয় সে মিথ্যা নাম ঠিকানা দিচ্ছে, ঠিক আছে কিনা, সেই ক্ষেত্রে পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে ফেলবে। 57(2) যেটা আপনাকে বলতেছে নাম ঠিকানা যদি সঠিক দেয়, সেক্ষেত্রে জামিনদার সহ বা জামিনদার ব্যতীত মুচলেকা সম্পাদন করার পর ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হওয়ার জন্য তাকে ছেড়ে দিতে হবে। 57(3) আপনাকে বলতেছে যে কি বলতেছে যে আপনার যদি নাম ঠিকানা সঠিক না পাওয়া যায়, সেক্ষেত্রে মানে তাকে
বা পর্যাপ্ত জামিনদার সে সংগ্রহ করতে না পারে, সেক্ষেত্রে তাকে কি করতে হবে? তাকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হওয়ার জন্য তাকে দ্রুত আদালতে তাকে প্রেরণ করতে হবে। এই হলো কার্যবিধি আইনের 57 ধারা। রিটেনে যে প্রশ্নটা এখান থেকে আসবে বন্ধুরা, যে ফৌজদারি কার্যবিধি আইনের আমলের অযোগ্য অপরাধে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার ক্ষেত্রে পুলিশের বিধান কি বা আইনগত বিধান কি, এই 57 ধারার 3টা পয়েন্ট লেখা লাগবে। এখানে একটা জিনিস মনে রাখবেন যে এইরূপ বাংলাদেশের বাসিন্দা না হলে, অর্থাৎ এই ব্যক্তি যদি বাংলাদেশের বাসিন্দা না হয়, তো অর্থাৎ বিদেশি কোনো নাগরিক হয়, সেক্ষেত্রে এক বা একাধিক বাংলাদেশি বাসিন্দাকে তার মুচলেকার জামিনদার হতে হবে, এটা মনে রাখবেন। অর্থাৎ এই যে যে আপনাকে কার্যক্রমগুলো আমরা করতেছি সেটা হচ্ছে বাংলাদেশি নাগরিকের ক্ষেত্রে, কিন্তু যদি আমলের অযোগ্য অপরাধ পুলিশের সামনে বিদেশি কোনো নাগরিক করে, সেই ক্ষেত্রে বিদেশি নাগরিককেও কিন্তু আদালতে পাঠানো যাবে। কিন্তু বাংলাদেশের এক বা একাধিক ব্যক্তি যদি জামিনদার পাওয়া যায়, সেই ক্ষেত্রে তাকে আদালতে পাঠানোর দরকার নাই, তাকে ছাড়িয়ে দেওয়া যায়, পরবর্তীতে তাকে সে হাজির হবে। এইখান থেকে রিটেনে যে প্রশ্নটা আসবে যে 1898 সালে প্রণীত ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আমলের অযোগ্য অপরাধে বা অপরাধে পুলিশ অফিসার কর্তৃক গ্রেপ্তারের পদ্ধতি কি বা গ্রেপ্তারের ক্ষেত্রগুলো কি, তখন এই 57 ধারার 1, 2, 3 আপনাকে লিখতে হবে। এখান থেকে একটা প্রশ্ন এমসিকিউ হতে পারে যে পুলিশ আমলের অযোগ্য অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে কত ধারায়? 57 ধারায়। কোন অপরাধের ক্ষেত্রে? আমলের অযোগ্য অপরাধের ক্ষেত্রে। তাহলে প্রধান উপাদান কি? অপরাধটি পুলিশের সামনে সংগঠিত হতে হবে, ঠিক আছে কিনা। তারপর আছে নাম ঠিকানা জানাইলে যদি মিথ্যা হয় সেই ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। বিদেশি নাগরিকের ক্ষেত্রে বাংলাদেশের কতজন ব্যক্তি জামিনদার হতে হবে? এক বা একাধিক ব্যক্তিকে জামিনদার হতে হবে। কোন নাগরিকের ক্ষেত্রে? বিদেশি নাগরিকের ক্ষেত্রে। কে হবে? বাংলাদেশের নাগরিকরা হবে। এরপর আছে জামিনদার সহ বা জামিনদার ব্যতীত মুচলেকা সম্পাদনের পর নাম ঠিকানা সঠিক পাইলে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। আর নাম ঠিকানা যদি সঠিক না পাওয়া যায়, আপনার কত ঘন্টার মধ্যে হাজির করতে হবে? 24 ঘন্টার মধ্যে হাজির করতে হবে। কার নিকট হাজির করতে হবে? ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে। এই টাইপের প্রশ্ন এখান থেকে আসবে, এছাড়া আরো অন্য কোনো প্রশ্ন আসবে না, আকারে না। এখানে একটা জিনিস মনে রাখবেন যে যদি কোনো ব্যক্তি মিথ্যা নাম ঠিকানা দেয় কোনো প্রতারণার উদ্দেশ্যে, কোনো সরকারি কর্মচারীর উদ্দেশ্যে দেয়, সেক্ষেত্রে দণ্ডবিধির 170 ধারা মোতাবেক সে ব্যক্তি অপরাধ করছে বলে গণ্য হবে। আর যদি কনস্টেবল হয়ে এএসআই পোশাক পরে, এএসআই যদি এসআই পোশাক পরে, বা যদি মানে এ ধরনের কথা কাজকর্ম করে বা র্যাঙ্ক ব্যাজ পরিধান করে, দণ্ডবিধির 171 ধারা মোতাবেক সে ব্যক্তি অপরাধ করছে বলে গণ্য হবে। এই শরীয়তপুরের ডামুড্ডা থানায় কেউ আছেন এখানে? শরীয়তপুরের ডামুড্ডা কেউ আছেন? আছে এখানে? শরীয়তপুরের ডামুড্ডা থানায় কেউ আছে? শরীয়তপুরের ডামুড্ডা থানায় কেউ আছে? হ্যাঁ, নাই? শরীয়তপুরের ডামুড্ডা থানার কেউ নাই এখানে ভাই? আপনারা ভাই, আমাদের এক পুলিশ, আমাদের পুলিশ সদস্য এখানে যাইয়ে পট খেয়ে গেছে, পরে মামলা হয়েছে মনে হয়। মামলার আসামি আছে আমাকে শ্রীপুর থানার এখানে, পরে ইনকোয়ারি স্লিপ আমার নামে আছে, আসছে এখানে। মাদক না, আর এই যে ই করছে, এই যে সাদাবাজি না কি যেন করছে। আচ্ছা, আচ্ছা, শোনেন তাহলে, তাহলে আমরা এখানে একটু দেখি। তাহলে এই 57 ধারা থেকে এরকম 383, হ্যাঁ, বলপূর্বক আদায়। আচ্ছা না, 383 হবে না, তারপর সরকার 383 সংজ্ঞা। সবসময় একটা জিনিস মনে রাখবা, দণ্ডবিধির সংজ্ঞায় ধারা কোনো মামলা হয় না। সবসময় যেমন কেউ চুরি করছে, অপরাধ কি? 379, 378 লিখলে হবে? 378, কেউ বলপূর্বক আদায় 384 শাস্তি হবে। কথা বুঝতে হবে ভাই। আচ্ছা, এরপরে আমরা চলে যাই কার্যবিধি আইনের 58 ধারা। এই 58 ধারাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে নর্মালি যে প্রশ্নটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 58 ধারা মোতাবেক অপরের এখতিয়ারভুক্ত এলাকায় অপরাধীকে অনুসরণ করে গ্রেপ্তার, অর্থাৎ এই অধ্যায় অনুসারে কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা কার্যবিধি আইনের এই 58 ধারা মোতাবেক পুলিশ অফিসার বাংলাদেশের যে কোনো স্থান অনুসরণ করে গ্রেপ্তার করতে পারে। অর্থাৎ 58 ধারাটা রিটেনে প্রশ্ন বড় প্রশ্নের সাথে ক্ষেত্র বিশেষ লিখতে হয়। যেমন 58 ধারা হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে অনুসরণ করে বিনা পরোয়ানায় একজন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে, এটা আছে 58 ধারায়। কিন্তু ওই যে যার একটা ধারা আছে কার্যবিধি 83 এবং 84, ওটা হচ্ছে পরোয়ানা অনুসারে 82, 83, হ্যাঁ। কার্যবিধি আইনের 82 ধারায় বলতেছে পরোয়ানা অনুসারে বাংলাদেশের যে কোনো স্থানে অনুসরণ করে আসামিকে গ্রেপ্তার করা যাবে, ঠিক আছে কিনা। আর 58 ধারা হচ্ছে বিনা পরোয়ানায়, বিনা পরোয়ানায় বাংলাদেশের যে কোনো স্থানে অনুসরণ করে
আপনার এই অপরাধীকে আপনার গ্রেপ্তার করা যাবে, সেটা হচ্ছে কার্যবিধি আইনের এই 58 ধারা। এখানে আর কোনো প্রশ্ন আসবে না। কার্যবিধি আইনের 59 ধারাটা আমরা একটু খেয়াল করে দেখি বন্ধুরা। 59 ধারায় বেসিক্যালি আপনাকে বলতেছে যে বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেপ্তারের পদ্ধতি। আপনারা জানেন যে বেসরকারি ব্যক্তিও কিন্তু আপনার গ্রেপ্তার করতে পারে। এই 59 ধারা কিন্তু রিটেনে প্রশ্ন আসার মতো একটা ধারা। গত বছর যেহেতু 57 ধারা আইছে, এই বছর 59 ধারার গুরুত্ব দেবেন। রিটেনে প্রশ্ন আসবে ফৌজদারি কার্যবিধি আইন মোতাবেক জনসাধারণ কর্তৃক গ্রেপ্তারের বিধান কি বা গ্রেপ্তারের পদ্ধতি কি, এই কার্যবিধি 59 ধারায় আপনাকে লাগছে। শুধুমাত্র 59 ধারায় মানে ক্ষমতা দেয়নি জনসাধারণকে, মনে রাখবেন। কার্যবিধির 59 ধারা, কার্যবিধি আইনের আছে আপনার 42 ধারা, কার্যবিধি আইনের 128 ধারা, কার্যবিধি কার্যবিধি আইনের এই যে 78 ধারা, হ্যাঁ, এই সকল ধারায় কিন্তু, অস্ত্র আইনের 12 ধারা, এই সকল ধারায় কিন্তু জনসাধারণকে গ্রেপ্তারের ক্ষমতা আছে। লিখে রাখো, বইতে মন থাকবে না ভাই, বেশি পড়া যাবে না, যতটুকু পড়বো কাজে লাগে। কার্যবিধির কোন কোন ক্ষেত্রে জনসাধারণ গ্রেপ্তার করতে পারে লিখে রাখেন। কার্যবিধির 59 ধারায় জনসাধারণ গ্রেপ্তার করতে পারে, কার্যবিধির 78 ধারায় জনসাধারণ গ্রেপ্তার করতে পারে, কার্যবিধির 128 ধারায় জনসাধারণ গ্রেপ্তার করতে পারে, কার্যবিধির 78 ধারায় জনসাধারণ গ্রেপ্তার করতে পারে, কার্যবিধির 65 ধারায় জনসাধারণ গ্রেপ্তার করতে পারে। ঠিক আছে কিনা? এই ধারাগুলো তোমরা একটু মুখস্থ রাখবা ভাই, এগুলো কোনো টিচার মুখস্থ করাই দেবে না। এটা আপনার নিজ দায়িত্বে পড়তে হবে, এটা হচ্ছে আপনার নিজ দায়িত্বে পড়তে হবে। হ্যালো, আসসালাম। আমি ক্লাস আছি ভাই, পরে কথা বলি, 10টার পরে বন্ধ। তাহলে কি বুঝতে পারছেন? তাহলে 59 দ্বারা আপনাকে বলতেছে এই প্রশ্নটা অনেকেরই কিন্তু অনেকেরই কিন্তু একটু ঝামেলা আছে। তবে 58 ধারার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে বিনা পরোয়ানায় 58 ধারা মোতাবেক বাংলাদেশের যে কোনো স্থানে অনুসরণ করে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, কিন্তু 58 ধারার ক্ষমতা বলে পুলিশ কিন্তু বিদেশি ভূখণ্ডে অবস্থান করতে পারবে না। মনে রাখবেন, কোথায়? বিদেশি ভূখণ্ডে পুলিশ কিন্তু অবস্থান করতে পারবে না, এটা নোট রাখবেন। এমসিকিউ আসবে, 58 ধারায় কোথায় অবস্থান করা যাবে না? বিদেশি কোনো ভূখণ্ডে কিন্তু অবস্থান করা যাবে নয়াকারে না। 59 ধারায় আমরা দেখি যে জনসাধারণ দুইটি ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে। এটা অনেকের ভুল ধারণা, অনেকে গাইডে ভুল লাগছে না, আজকে সঠিক শেখেন। এটা আছে 59 ধারায় জনসাধারণ কয়টি ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে? দুইটি ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। একটা হচ্ছে যে জনসাধারণের দৃষ্টি সীমার মধ্যে জামিনের অযোগ্য ও আমলযোগ্য অপরাধী, 1 নম্বর আছে জামিনের অযোগ্য, 2 নম্বরে বলছে আমলযোগ্য অপরাধী, অথবা সরকার ঘোষিত কোনো অপরাধীকে, হ্যাঁ, বিনা পরোয়ানায় আপনার গ্রেপ্তার করে অনাবশ্যক বিলম্ব ছাড়া নিকটতম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট আপনার নিয়ে যাবে। এখানে যদি একটু খেয়াল করে দেখেন, প্রশ্ন আসতে পারে জনসাধারণ গ্রেপ্তার করতে পারে কার্যবিধির বিনা পরোয়ানায় কয় ক্ষেত্রে? 59 ধারায়। কয়টি ক্ষেত্রে? দুইটি ক্ষেত্রে। 1 নম্বরে জামিনের অযোগ্য, 2 নম্বর আছে আমলযোগ্য। এরপর আছে গ্রেপ্তার করার পর কোথায় নেবে? ম্যাজিস্ট্রেটের নিকট নেবে নাকি পুলিশের নিকট, নাকি ক খ? সঠিক অ্যান্সার আছে শুধুমাত্র পুলিশ অফিসারের নিকট নেবে। 59 ধারায় জনসাধারণ গ্রেপ্তার করার পর ম্যাজিস্ট্রেটের নিকট নেওয়ার কিন্তু কোনো বিধান নাই, ভালো করে বুঝেন। কার নিকট নেবে? পুলিশের নিকট নেবে। পুলিশ আবার বলতেছে এই ব্যক্তিকে কার্যবিধির কয় ধারায়? 54 ধারা মোতাবেক আবার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। অর্থাৎ 59 ধারায় জনসাধারণ ধরে পুলিশের নিকট হাজির করলে পুলিশ আবার এই ব্যক্তিকে 54 ধারায় আবার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। 59-3 বলতেছে যে আমলের অযোগ্য অপরাধ করছে বলে যদি বিশ্বাস করার কারণ থাকে এবং পুলিশ অফিসারের দাবির পর সে নিজের নাম ঠিকানা দিতে অস্বীকার করলে এবং নাম ঠিকানা দেয়া হলে তা যদি মিথ্যা বলার কারণ ঘটে, তাহলে 57 ধারা মোতাবেক আপনার ব্যবস্থা গ্রহণ করতে হবে। সে কোনো অপরাধ করিয়া বিশ্বাস করে যথেষ্ট কারণ না থাকলে তৎক্ষণাৎ তাকে ছেড়ে দিতে হবে। অর্থাৎ এই 59 ধারায় গ্রেপ্তার করার পর পুলিশের নিকট হাজির করলে পুলিশ 54 ধারায় গ্রেপ্তার করবে, 54 ধারায় গ্রেপ্তার করার পরে 57 ধারায় ব্যবস্থা গ্রহণ করবে। অর্থাৎ নাম ঠিকানা সঠিক না পাওয়া গেলে তাকে আদালতে প্রেরণ করতে হবে, আর নাম ঠিকানা যদি সঠিক পাওয়া যায় সেই ক্ষেত্রে 59-3 বলতেছে যে 57 ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করে তাকে কোর্টে প্রেরণ করতে হবে। এই হলো কার্যবিধি আইনের 59 ধারা। এখান থেকে এমসিকিউ আসতে পারে, 59 ধারায় কে ধরতে পারে? জনসাধারণ ধরতে পারে। কয়টি ক্ষেত্রে ধরতে পারে? দুইটি ক্ষেত্রে ধরতে পারে। কোন কোন ক্ষেত্রে? আমলযোগ্য এবং জামিনের অযোগ্য অপরাধের ক্ষেত্রে। ধরে কার নিকট হাজির করবে? পুলিশের নিকট হাজির করবে। পুলিশ কার্যবিধির কোন ধারায় ব্যবস্থা গ্রহণ করবে? 57 ধারায় ব্যবস্থা গ্রহণ করবে। এই হলো কার্যবিধি আইনের 59 ধারা। পারবেন না আসলে বন্ধুরা? পারবেন কিনা? এটা রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। আর একটা প্রশ্ন এখান থেকে আসে, কার্যবিধির কোন কোন ক্ষেত্রে জনসাধারণ গ্রেপ্তার করতে পারে? তাহলে লিখে রাখো তোমরা। কার্যবিধির 59 ধারায় পারে, কার্যবিধির 78 ধারায় পারে, তারপর হচ্ছে কার্যবিধির 128 ধারায় পারে। ঠিক আছে কিনা? এই সকল ক্ষেত্রে কার্যবিধির 42 ধারায় পারে। এই সকল ক্ষেত্রে আছে জনসাধারণকে গ্রেপ্তারের ক্ষমতা পুলিশকে দিয়েছে।
এই 59 দ্বারা একটা প্রশ্ন আসে যে জনসাধারণ কখন থানার ওসি কে গ্রেপ্তার করতে পারে। প্রশ্ন আসে না? জনসাধারণ কখন থানার ওসি কে গ্রেপ্তার করতে পারে? বন্ধুরা, একজন ওসি যদি আমলের অযোগ্য, সরি আমলযোগ্য ও জামিনের অযোগ্য অপরাধ করে, সেই ক্ষেত্রে ওসি কেও কিন্তু জনসাধারণ গ্রেপ্তার করতে পারে, এবং গ্রেপ্তার করার পর পুলিশের নিকট হাজির করবে। পুলিশ 54 ধারায় গ্রেপ্তার করে কার্যবিধির 57 ধারা মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। প্রশ্ন পারবেন তো আসলে ভাই? আমি একেবারে মন থেকে পড়ানোর চেষ্টা করি, বাট অনেক আল্লাহর বান্দা আছেন এখনো সম্মানী পাঠান নাই। ঠিক আছে, এটা খুবই দুঃখজনক এবং হতাশাজনক। আমি অলরেডি লিস্ট করছি, লিস্ট তখন গ্রুপে প্রচার করবেন, এরা টাকা দেয়নি, এটা খুবই তখন লজ্জা পাবেন। আপনি লজ্জা যেমন তখন আমারই নিজের কাছে লজ্জা লাগবে। আমি এটা চাই না যে আমি এটা প্রচার করি। সবার তালিকা আছে, তো সবাই দিয়ে দেবেন ইনশাল্লাহ, ঠিক আছে? ধন্যবাদ। আমরা চলে যাবো কার্যবিধি আইনের 60 ধারা। এই 60 ধারাটা গুরুত্বপূর্ণ। এখানে বলতেছে যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট অথবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিয়ে যেতে হবে। অর্থাৎ এখানে আপনাকে যে বিষয়টা বলতেছে যে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করার পর আপনি কি তারে পকেটে নিয়ে ঘুরে বেড়াবেন? না, ঘোরা যাবে না। একজন ব্যক্তিকে গ্রেপ্তার করার পর আপনার যে আইনগত বিধান বা আপনার যে আইনগত কাজ, সেটা হচ্ছে আপনি পরোয়ানা অনুসারে গ্রেপ্তার করেন বা বিনা পরোয়ানায় আপনি গ্রেপ্তার করেন, সেক্ষেত্রে নিকটতম ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট আপনাকে নিয়ে যেতে হবে। এই হলো কার্যবিধি 60 ধারা। এমসিকিউ: কোন ব্যক্তিকে গ্রেপ্তার করার পর কার নিকট হাজির করতে হবে? ম্যাজিস্ট্রেট বা থানার ওসির নিকট আপনাকে হাজির করতে হবে। ঠিক আছে কিনা? পিআরবি পড়াবো ভাই, কথা বলেন না, পিআরবি পড়াবো। আচ্ছা, কার্যবিধির 61 ধারাটা আপনারা একটু দেখবেন। এই ধারাটা কিন্তু রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। এখানে একজন বলতেছে জামিনের অযোগ্য এবং আমলযোগ্য অপরাধের মধ্যে পার্থক্যটা কি। হ্যাঁ, প্রত্যেকটা আমলযোগ্য অপরাধ জামিনযোগ্য হতে পারে, কিন্তু জামিনের অযোগ্য অপরাধ অবশ্যই আমলযোগ্য অপরাধী হবে। এটা হলো মূল পার্থক্য। ঠিক আছে কিনা, ভালো করে বোঝেন। প্রত্যেকটা আমলযোগ্য অপরাধ জামিনযোগ্য হতে পারে, কিন্তু জামিনের অযোগ্য অপরাধ অবশ্যই আমলযোগ্য হবে। পার্থক্য বুঝছেন? আচ্ছা, কার্যবিধির 61 ধারা রিটেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধারাটা একটু খেয়াল করবো আমরা। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না। এমসিকিউ: গ্রেপ্তারকৃত ব্যক্তি কত ঘন্টা বেশি আটক রাখা যাবে না? খুবই গুরুত্বপূর্ণ, 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না। 24 ঘন্টার বেশি আটক রাখতে গেলে আপনার কার অনুমতির প্রয়োজন? আদালতের অনুমতির প্রয়োজনীয়তা রয়েছে। অর্থাৎ রিমান্ড বলে কার্যবিধির 167 পিআরবি 324 বিধি মোতাবেক রিমান্ড বলে আপনাকে হচ্ছে হেফাজতে রাখতে হবে, এর বাইরে কিন্তু আপনি রাখতে পারবেন না। এখানে একটা যে প্রশ্ন, ওসি কে গ্রেপ্তার করলে ওসি কে গ্রেপ্তার করলেও পুলিশের কাছে নিয়ে যাইতে হবে। ঠিক আছে কিনা? কার্যবিধি 59 ধারা মোতাবেক জনসাধারণ যাকেই গ্রেপ্তার করুক না কেন পুলিশের নিকট তাকে হাজির করতে হবে। আচ্ছা, 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা মানে কে রাখতে পারবে না? পুলিশ হেফাজতে রাখতে পারবে। কার কাছে নিতে হবে? আদালতে নিতে হবে। তাহলে 24 ঘন্টার বেশি হেফাজতে রাখার প্রয়োজন হলে কার অনুমতি নিয়ে রাখতে হবে? আদালত বা ম্যাজিস্ট্রেট অনুমতি নিয়ে রাখতে হবে। কার্যবিধি কত ধরনের ক্ষমতা বলে? কার্যবিধির 167 পিআরবি 324 বিধি মোতাবেক এই কাজটা আপনাকে করতে হবে। একটা প্রশ্ন আসে, সাব ইন্সপেক্টর রহিম হত্যা মামলার আসামিকে 5 দিন যাবত হেফাজতে রাখলেন, অপরাধ কি? তখন আপনাকে লিখতে হবে যে একজন আসামিকে গ্রেপ্তার করার পর কার্যবিধি আইনের 61 ধারা মোতাবেক 24 ঘন্টার বেশি হেফাজতে রাখার আইনগত কোনো বিধান নাই। এক্ষেত্রে সাব ইন্সপেক্টর আব্দুর রহিম যদি গ্রেপ্তার করে 24 ঘন্টা হেফাজতে রাখে, সেক্ষেত্রে আপনার 343 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য হবে। অপরদিকে সাব ইন্সপেক্টর আব্দুর রহিম যদি কার্যবিধি আইনের 67 পিআরবি 324 বিধি মোতাবেক যদি আদালতের আদেশে বা রিমান্ড বলে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করে, সেক্ষেত্রে তার হেফাজতে রাখাটি আইনগত বৈধ হিসেবে গণ্য হবে, এটা তার কোনো অপরাধ হবে না। এভাবে আমরা দুটো প্যারা দিয়ে আমরা লিখবো। এই 61 ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই 61 ধারা থেকে আরো যে এমসিকিউ আসতে পারে, 61 ধারা মোতাবেক কত ঘন্টার বেশি আটক রাখা যাবে না? 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না। কে রাখতে পারবে না? পুলিশ অফিসার রাখতে পারবে না। কার নির্দেশে আটক রাখা যাবে? ম্যাজিস্ট্রেটের আদেশে রাখা যাবে। কোন ধারার ক্ষমতা বলে? আপনার 168 ধারার ক্ষমতা বলে। আর বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে বলতিছে যে 24 ঘন্টার বেশি আটক রাখা নিষেধ করা হয়েছে বলেন তো? বাংলাদেশ সংবিধানের আপনার এই 33-এর 2 অনুচ্ছেদে আপনাকে বলতেছে, 33-এর 2 অনুচ্ছেদে বলতেছে 24 ঘন্টার বেশি আপনি কি করতে পারবেন না? আটক রাখতে পারবেন নয়াকারে না। এখানে একটা জিনিস মনে রাখবেন যে 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না, ঠিক আছে, বাট এই বিধান নিচের কোন আটকের ক্ষেত্রে প্রযোজ্য হবে না? এমসিকিউ: নিবর্তনমূলক আটকের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বলেন কোন আটক? নিবর্তনমূলক আটকের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তো আজকে আমাদের এই পর্যন্ত কি থাক। আর আমরা দ্রুতই শেষ করতেছি, এখন আমরা পিআরবি পড়বো, ঠিক আছে? সাইফুল, পিআরবি বের করো, পিআরবি বের করো, পিআরবি পড়তে হবে।
আচ্ছা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমরা একটু এখন পিআরবি পড়বো। পিআরবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই মুহূর্তে আমাদের পিআরবিটা দেখা খুবই জরুরি। আমরা অলরেডি পিআরবির 224 বিধি নিবর্তনমূলক আটক বলতে কি, এই মুহূর্তে যে ব্যক্তি বিদেশি রাষ্ট্রের কোনো শত্রু, অথবা এই মুহূর্তে যে ব্যক্তিকে ছেড়ে দিলে বা বাইরে থাকলে বড় কোনো অপরাধ ঘটার সম্ভাবনা রয়েছে, এই 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 কেসে নিবর্তনমূলক আটক বলা হয়। বাট এইটা সংবিধানে এবং আইনে থাকলেও, বাট এরকম কিন্তু আসলে কোনো ইয়া নাই, মানে এই 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 মানে কার্যকর নাই, ঠিক আছে কিনা? এটাই আছে। অর্থাৎ এই মুহূর্তে মনে করো তুমি আমেরিকার শত্রু, সরকার ইচ্ছে করলে তোমাকে কারাগারে আটক রাখতে পারে বা থানার মধ্যে আটকায় রাখতে পারে। এই মুহূর্তে তুমি মানে যুক্তরাষ্ট্রের শত্রু, সরকার থানা ইচ্ছে করে তোমাকে আটকায় রাখতে পারে, ঠিক আছে কিনা? বা এই তোমাকে আটকায় না রাখলে বড় কোনো অপরাধ সংগঠিত হবে, তো তোমাকে 6 মাস পর্যন্ত আটকায় রাখার ক্ষমতা থানার আছে। কিন্তু যদিও আইনে আছে, বাট এরা কোনো কার্যকর এটা হয় না। আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করে দেখি বন্ধুরা, ফৌজদারি কার্য 3বার শীট দিছে। শীট পান নাই কেন ভাই? সাইফুল, আজকে ক্লাস শেষে পিআরবির সম্পূর্ণ শীটটা গ্রুপে দিয়ে দেবেন, সব গ্রুপে পিআরবির শীটটা দিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা, যারা আমরা কনস্টেবল থেকে, কনস্টেবলদের জন্য এত গুরুত্বপূর্ণ এটা না, কিন্তু এএসআই থেকে এসআই এর জন্য পিআরবি এই 225 226 অত্যন্ত গুরুত্বপূর্ণ। 225-এ বলতেছে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থানা এলাকায় যত অস্ত্র এবং গোলাবারুদের দোকান আছে প্রতি 3 মাসে একবার পরিদর্শন করবে। এটা একটু ভালো করে দেখেন যে অস্ত্র এবং গোলাবারুদের দোকান কে পরিদর্শন করবে? থানার ওসি পরিদর্শন করবে। আপনার কত মাসে পরিদর্শন করবে? প্রতি 3 মাসে একবার পরিদর্শন করবে। পুলিশ সাব ইন্সপেক্টর অথবা তাহার উপরের পুলিশ অফিসারগণ যখনই গ্রাম সফরে যাবেন, লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র পরীক্ষা করে আসতে হবে। অর্থাৎ আপনারা জানেন যে পুলিশের একজন সাব ইন্সপেক্টর বা এএসআই রা যখন মফস্বল এলাকায় যায়, ওই এলাকায় যাদের নামে লাইসেন্স করা অস্ত্র ইস্যু আছে, এই সকল অস্ত্র কি করতে হবে? আপনার পরীক্ষা করে আসতে হবে বা দেখে দেখে আসতে হবে। এগুলো আসবে না, জাস্ট এমসিকিউটা মনে রাখবেন যে একবার প্রতি 3 মাসে একবার পরিদর্শন করতে হবে। বাট গাজী শামসুর রহমানের বইতে আছে মনে হয় প্রতি 15 দিনে একবার, বোধ হয় ওই 3 মাসে একবার, এটাই পড়েন। আচ্ছা, ওটা যেমন তেমন। পিআরবি 226 বিধিটা একটু দেখি আমরা বন্ধুরা। এটা রিটার্নে কিন্তু পরীক্ষায় আসে। আমরা অলরেডি কথা বলতেছি, খরচ পড়ে যায় অনেক, অল্প বই বের করলে অনেক খরচ পড়ে, বুঝছেন? তারপর আমি আপনাদের দেবো, আপনাদের যদি উপকার হবে আমি দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? আমার খরচ হয় হোক, সমস্যা নাই। আচ্ছা, 226 বিধিটা আমাদের মুখস্থ করতে হবে। বিস্ফোরক পরিদর্শন, অনুসন্ধান এবং আটক। রিটেনে প্রশ্ন আসবে যে পুলিশ রেগুলেশন অনুসারে থানা এলাকায় বিস্ফোরকের দোকান তল্লাশি এবং আটকের আইনগত বিধান কি, ব্যাখ্যা করো। একটাই পিআরবি, যেটা হচ্ছে পিআরবি 226 বিধি অনুযায়ী লিখতে হয়। অর্থাৎ বলতেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, বলতেছে সাব ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নয় এমন একজন পুলিশ অফিসার থানার আওতাধীন যে সমস্ত অস্ত্র এবং গোলাবারুদের দোকান আছে সেগুলো পরিদর্শন করতে হবে। পরিদর্শনের জিডিতে নোট দিতে হবে। তারপর দোকানে প্রবেশ করতে হবে। দোকানে প্রবেশ করার পর যদি মনে হয় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ সেখানে মজুদ আছে, তাহলে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ জব্দমূলে জব্দ তালিকা আপনাকে করতে হবে, ঠিক আছে কিনা? জব্দমূলের জব্দ তালিকা আপনাকে করতে হবে। এই জব্দ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অবশ্যই ফৌজদারি কার্যবিধি আইনের 102(3), পিআরবি 280 বিধি অনুসরণ করে আপনাকে করতে হবে। তাহলে রিটার্নে এখানে যে প্রশ্নটা আমাদের পরীক্ষায় আসবে, পিআরবি 225টা কিন্তু একটু কঠিন আছে, এবং রিটার্নে আসার মতো এই পিআরবিটা আমরা একটু একটু খেয়াল করে দেখি। 225 পিআরবিতে আপনাকে বলতেছে যে অস্ত্র গোলাবারুদের এই যে বিস্ফোরকের গুদাম তল্লাশি, এগুলো আপনি কিভাবে করবেন। এখানে আপনাকে বলতেছে একজন সাব ইন্সপেক্টর এই অস্ত্র, এই গুদাম, বিস্ফোরকের দোকান তল্লাশি করতে পারবে এবং আটক করতে পারবে। যখন তিনি সেখানে প্রবেশ করবেন, এগুলো জিডিতে নোট দিতে হবে, তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। যদি দেখা হয় যে তার লাইসেন্সে যে পরিমাণ অস্ত্র, গোলাবারুদ বা বিস্ফোরক রাখার কথা তিনি তার অতিরিক্ত সেখানে রেখেছেন, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে এগুলো তিনি জব্দ করতে পারবে এবং আটক করতে পারবে, এবং এই আটক এবং জব্দের বিষয়ে সঙ্গে সঙ্গে বিষয়টা ম্যাজিস্ট্রেটকে অবগত করতে হবে। এবং এই জব্দ করা বা এবং আটক করা একজন সাব ইন্সপেক্টর ফৌজদারি কার্যবিধি আইনের 102(3) এবং পিআরবি 280 বিধি অনুসরণ করে আপনাকে এই 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 কার্যক্রমটা করতে হবে। এই হলো
ফৌজদারি কার্য পিআরবি 226 বিধি। 226টা একটু লাল কালিতে দাঁড়ায় রাখেন, ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে। বিস্ফোরকের দোকান, তল্লাশি এবং আটকের বিধান কি? বিস্ফোরকের দোকান, তল্লাশি এবং আটকের বিধান, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই পিআরবিটা রিটেনে কিন্তু আপনার আসতে পারে। বিস্ফোরকের এটা গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আপনারা যদি একটু পূর্বের প্রশ্ন দেখে থাকেন, দেখবেন যে এই প্রশ্নটা কিন্তু, হ্যাঁ, বিনা পরোয়ানায় করা যাবে বন্ধুরা। এটা কিন্তু ওই যে সাপ্লিমেন্টারি পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু আসছিল। আচ্ছা, কথা বলেন না। আমরা এখন চলে যাব পেআরবি 227 বিধিতে চলে যাব। পেআরবি 227 বিধিতে জাহাজ ডুবির সম্পত্তি। জাহাজ ডুবির সম্পত্তি মিন্স কি? মনে করেন থানা এলাকায় কিন্তু জাহাজ ডুবতে পারে, নৌকা ডুবতে পারে। এই জাহাজ ডুবির সম্পত্তি বা জাহাজ ডুবে গেলে থানা এলাকায় এই সকল সম্পত্তি পাওয়া গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে সঙ্গে একটা লিখিত প্রতিবেদনের মাধ্যমে জেলা ম্যাজিস্ট্রেটকে এই বিষয়টা অবগত করবে। কে অবগত করবে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই বিষয়টা বেসিক্যালি আপনার অবগত করবে। কখন অবগত করবে? যখন এই জাহাজডুবির সম্পত্তি পাওয়া যাবে, তখন এই বিষয়টা অবগত করতে হবে। এটা দরকার নাই, রিটেন এমসিকিউ কিছুতে আসবে না। পেআরবি 228 দেখি, লুকানো সম্পদ বা গুপ্তধন। এখানে বলতেছে মাটির নিচে যে সম্পত্তিগুলো পাওয়া যায়, গুপ্তধন পাওয়া যায় না? উত্তরবঙ্গে দেখবেন বেশিরভাগই গুপ্তধন পাওয়া যায়। এই গুপ্তধন যদি পাওয়া যায়, সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে এটা পুলিশ সুপারের মাধ্যমে জেলা কালেক্টরকে জানাতে হবে। এমসিকিউ কার মাধ্যমে কাকে জানাতে হবে? এটা এমসিকিউ আসে, এটা একবার এমসিকিউ আসছে। পুলিশ সুপারের মাধ্যমে জেলা কালেক্টরকে বিষয়টা জানাতে হবে। এবং 10 টাকার অধিক মূল্যের এই গুপ্তধন পাওয়া গেলে লিখিতভাবে এই জেলা কালেক্টরকে এই বিষয়টা অবগত করতে হবে। এমসিকিউ আসতে পারে যে গুপ্তধনের সংবাদটি পিআরবি কত 228, গুপ্তধনের সংবাদ কে কাকে জানাবে? পুলিশ সুপারের মাধ্যমে জেলা কালেক্টরকে জানাতে হবে। কত টাকা মূল্যের বেশি গুপ্তধন হলে জেলা কালেক্টর জানাতে হবে? 10 টাকা মূল্যের বেশি হলে জেলা কি জানাতে হবে? এটা লিখিত মাধ্যমে আপনাকে জানাতে হবে। 229 বিধিটাও কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এটা দেখবেন যে প্রত্নতাত্ত্বিক আকর্ষণ বা নিদর্শন করায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, অর্থাৎ প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো, বড় বড় মন্দির আছে না, প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো, এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো বলা হচ্ছে পুলিশ সুপারের মাধ্যমে জেলা ম্যাজিস্ট্রেটকে বিষয়টা অবগত করতে হবে। 230 বিধিটাও গুরুত্ব আছে। 230 বিধিতে বলতেছে ত্রিকোণমিতি জরিপের স্তর। ত্রিকোণমিতি জরিপ তো বোঝেন। দেখবেন আপনার থানা এলাকায় বড় বড় মানে পাথর দিয়ে আপনাকে ত্রিকোণ, যেমন এই যে সীমানা পিলার আছে, ঠিক আছে কিনা, দেখবেন আমাদের এই শ্রীপুরে হয়তো নাই, ওই যে দেখবেন বর্ডার এলাকায় থাকবে, দেখবেন, ঠিক আছে কিনা, বড় বড় সীমানা নদীর পিলার আছে। এই ত্রিকোণমিতি যে পিলার গুলো আছে, এই ত্রিকোণমিতি পিলার বেসিক্যালি আপনাকে বলতেছে যে আপনার এএসআই পদমর্যাদার নিম্নে নয়, এগুলো গণনা করতে হবে এবং পুলিশ সুপারের মাধ্যমে জেলার ম্যাজিস্ট্রেটকে বিষয়টা অবগত করতে হবে। এটা গুরুত্ব আছে। অর্থাৎ ত্রিকোণমিতি জরিপ করে পুলিশের কোন, মনে করেন ক্লাসে এটাই শিখছেন, ত্রিকোণমিতি জরিপ করে পুলিশের কোন পদমর্যাদার অফিসার? পুলিশের বেসিক্যালি আপনাকে বলা হচ্ছে যে এএসআই পদমর্যাদার নিম্ন নয় এমন অফিসার, ঠিক আছে কিনা। আর একটা জিনিস বলা হচ্ছে যে আপনার এই গণনা করে কাকে জানাতে হবে? বলা হচ্ছে যে আপনার এই পুলিশ সুপারের মাধ্যমে জেলা ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে, ঠিক আছে কিনা। পিআরবি 234 বিধিটা কিন্তু গুরুত্ব আছে রিটেনের জন্য। জন্ম মৃত্যু রেজিস্টার কি? থানায় যতগুলো রেজিস্টার সংরক্ষণ করা হয় তার মধ্যে জন্ম মৃত্যু রেজিস্টার কিন্তু অন্যতম। এই জন্ম মৃত্যু রেজিস্টার কোথায় সংরক্ষণ করা হয়? এমসিকিউ, থানায়